হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোমস ক্লাসরুম। তোমরা যারা ক্লাস 11 থেকে 12-এ উঠছো, অর্থাৎ আজকে বেশিরভাগ স্কুলেই হয়তো বায়োলজির পরীক্ষা ছিল এবং বায়োলজির পরীক্ষা হয়ে যাওয়ার পর এখন তোমরা মোটামুটি ফ্রি। এখন তোমাদের যেটা পালা সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিকের দৌড় শুরু করতে হবে, যেটা ক্লাস 11-এর থেকেও খুব খুব বেশি গুরুত্বপূর্ণ তোমাদের লাইফে, যেটার ভ্যালু একটা খুব বেশি। তোমরা জানো সেটা যে উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় যদি একবার আমি খারাপ করে বসি, উচ্চ মাধ্যমিকের পরীক্ষা যদি আমার কাছে খারাপ হয়ে যায়, দেন আমার হাতে অনেক অনেক অপরচুনিটি কমে যাবে। উচ্চ মাধ্যমিকের পরীক্ষা খারাপ হলে কি আমার জীবন শেষ হয়ে গেল? আমি সেটা কখনোই বলছি না যে তোমার একটা পরীক্ষা খারাপ হলো তোমার লাইফ শেষ হয়ে গেল, সেটা না। কিন্তু তোমার এই পরীক্ষাটা যদি উচ্চ মাধ্যমিকের পরীক্ষা তুমি যদি খারাপ করে বসো, তোমার হাত থেকে অনেক অপরচুনিটি কমে যাবে। সেই অপরচুনিটি যাতে তোমার হাত থেকে কমে না যায়, তুমি যাতে এবারের আগামী যে 2025 সালের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে সেখানে যা শেখে রেখে দিয়ে আসতে পারো, সেই জন্যই সোমনাথ স্যার এখানে এসে আজকে হাজির। তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ প্ল্যানিং বলবো, সেই প্ল্যানিং যদি প্রপার ওয়েতে বছরের প্রথম দিন থেকে যে ফলো করবে, আমি তাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি তার উচ্চ মাধ্যমিকের 2025 সালের পরীক্ষা একদম পুরো শেখে রেখে দিয়ে আসবে, কোশ্চেন পেপার ছিঁড়ে ফেলা দেখে। ঠিক আছে? এই মানে একটা তোমাদের মধ্যে সেই জেদ, সেই এনার্জি, সেটা তোমাকে প্রথম থেকে ধরে রাখতে হবে। এবার কিভাবে সেই উচ্চ মাধ্যমিক 2025-এর জন্য তুমি প্রিপারেশন শুরু করবে, সেটা নিয়েই আজকের ক্লাস, আজকের ভিডিও। প্রথম কথা আমি তোমাদেরকে বলতে পারি, যারা এখানে স্টুডেন্টরা যারা ভিডিও দেখছো, স্পেশালি যারা সায়েন্স স্টুডেন্ট আছে, আমি তাদেরকে নিয়েই কথা বলবো, কারণ আমি সায়েন্সের টিচার। তো সায়েন্সের বিষয়টাই সম্পর্কে আমার নলেজ আছে, আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ড সম্পর্কে রিয়েলি আমার কোনো নলেজ নেই। তো সুতরাং আমি সেই বিষয় নিয়ে কোনো কথা বলবো না। প্রথম কথা, উচ্চ মাধ্যমিক 2025 সালের যারা ক্যান্ডিডেট আছো, তাদেরকে আমি একটা কথা বলতে চাই। তোমরা এখন সবে পরীক্ষা দিয়ে উঠেছো, ক্লাস 11-এর ফাইনাল পরীক্ষা তোমাদের স্কুলে হয়ে গেছে। এবার হাতে এখন সময় আছে। এখন একটা কাজ করো, সবার আগে 4-5 দিনে একটা রিল্যাক্সেশন নাও। আগে একটা 4-5 দিন একটা গ্যাপ নাও, একটা ছুটি নাও, 4-5 দিন একটা মানে ভ্যাকেশনে চলে যাও। ঠিক আছে? কোনো মানে একটা কিছু মানে একটা টাইম পাস করো। ঠিক আছে? কোনো মেয়ের সাথে লাইফে তো অনেক টাইম পাস করেছো, কিন্তু পরীক্ষার পরে একটা টাইম পাসের প্রয়োজন আছে নিজের ব্রেনকে রিল্যাক্স দেওয়ার জন্য। যেমন তোমাদের টানা পরীক্ষা গেল এই কদিন, কিন্তু আমি একটু রিল্যাক্স করে নিয়েছি। তো তোমাদের একটু টাইম পাস করতে হবে। ঠিক আছে? অনেক মেয়েরা ছেলেদের সাথেও টাইম পাস করে, ছেলেরা মেয়েদের সাথে টাইম পাস করে, এবার নিজের জন্য একটু টাইম পাস করো। ঠিক আছে? কারণটা কি? কারণ তুমি যখনই নিজের জন্য একটা 4 থেকে 5 দিনের একটা টাইম পাস করবে, নিজের জন্য একটা যখনই ইনভেস্ট করবে সময়টাকে, তখন দেখবে সেইটা তোমার ব্রেনে একটা আলাদা মানে একটা আলাদা তোমার মধ্যে একটা এনার্জি কাজ করবে। তাই প্রথম থেকেই বলবো, তুমি নিজের জন্য একটু টাইম দাও, নিজেকে একটু সময় দাও। 4 থেকে 5 দিন কোনো পড়াশোনার কথা ভাববে না, শুধু মেয়েদেরকে নিয়ে ভাববে ছেলেরা, আর মেয়েরা ছেলেদেরকে নিয়ে ভাববে। এইটুকুই করো। ঠিক আছে? তো দেখবে এতে তোমার একটা রিল্যাক্সেশন ফিল আসবে। ঠিক আছে? যাই হোক, তো 5 দিন নো পড়াশোনা। ঠিক আছে? 4 থেকে 5 দিন নো পড়াশোনা। 5 দিনের পর আমি কি করব স্যার? 5 দিনের পর আমি যে প্ল্যানিং বলে দিচ্ছি, প্রথম থেকে সেই প্ল্যানিংয়ে পড়াশোনা শুরু করো। একদম নাম্বার 1 কথা, তুমি ফিজিক্স এবং অঙ্কের বিষয়টা নিয়ে আমি আগে কথা বলবো, কারণ ওই দুটো টপিক আমি পড়াই, আমি ওই দুটো টপিক নিয়ে কথা বলবো। ফিজিক্স বা অঙ্কের জন্য তুমি দুরকম ভাবে পড়াশোনা শুরু করতে পারো। ফিজিক্স অ্যান্ড ম্যাথের জন্য তুমি দুরকম ভাবে পড়াশোনা শুরু করতে পারো। এক তো হচ্ছে নিজে বা কোনো অফলাইন সেন্টারে পড়লে। ঠিক আছে? তো আমি দুটো পার্ট আমি তোমাদেরকে ডিভাইড করে দিচ্ছি। একটা হচ্ছে নিজে পড়বে বাড়ির কোনো টিচারের সাথে, নিজে পড়ছো, অ্যান্ড তার সাথে বাড়ির কোনো স্যার বা বাড়ির কোনো ম্যাডাম। ঠিক আছে? ভালো অপশান, বাড়ির কোনো স্যার অর ম্যাডাম, এটা একটা অপশান গেল। ঠিক আছে? আচ্ছা, আর 2 নাম্বার কাজ হচ্ছে তুমি আমাদের সাথে প্রিপারেশন নিতে পারো। 2 নাম্বার কাজ হচ্ছে আমাদের সাথে। ঠিক আছে? আমাদের সাথে মানে কি? আমাদের সাথে মানে হচ্ছে সোমস ক্লাসরুমের সাথে এইরকম ভাবে প্রিপারেশন নিতে পারো। সোমস ক্লাসরুমের সাথে প্রিপারেশন নিতে পারো, অথবা তুমি নিজে বাড়ির কোনো স্যার ম্যাডামের সাথে প্রিপারেশন নিতে পারো। আর সোমস ক্লাসরুমের সাথে বা হচ্ছে তোমার নিজে প্লাস সোমস ক্লাসরুম, তোমাকে তো নিজেকেই প্রিপারেশন নিতে হবে। সোমস ক্লাসরুম তো আর তোমাকে গুলে খাইয়ে দেবে না, তোমাকে প্রিপারেশন কাকে নিতে হবে? নিজেকেই নিতে হবে। বাট সোমস ক্লাসরুম তোমাকে হেল্প করবে, সেখানে আমরা তোমাদেরকে হেল্প করব। এটা একটা গেল। আর একটা হচ্ছে তোমাদের হচ্ছে নিজে পড়তে পারো, বাড়ির কোনো স্যার বা ম্যাডাম নিয়ে পড়তে পারো। দেখো, আমি দুটো প্রসেস তোমাদের কাছে বলবো। প্রথম কথা হচ্ছে, যারা ফিজিক্সটাকে পড়াশোনা শুরু করতে চাও, সে তুমি বাড়ির কোনো স্যারের কাছে পড়ো, ম্যাডামের কাছে পড়ো, অথবা তুমি তোমার হচ্ছে আমাদের সাথে প্রিপারেশন নাও না কেন। মোটামুটি আমি 5 দিন ধরে চলছি, মোটামুটি 5th মার্চ থেকে আমি পড়াশোনার একটা ব্যাপারটা বলছি। যেদিকে 5 দিন তুমি একটা গ্যাপ নিয়ে নাও, আজকের পর একটা 5 দিনের গ্যাপ নাও, মোটামুটি 5th মার্চ। ঠিক আছে? 05/03/2024 সাল চলছে এখন, এই সালটা থেকে, এই টাইমটা থেকে। ঠিক আছে?
তুমি আমাদের সাথে প্রিপারেশন নাও বা তুমি বাড়ির স্যারের কাছে পড়ো, তোমাকে একটা জিনিস করতেই হবে ফিজিক্সের প্রিপারেশনের জন্য। ফর ফিজিক্স বলছি আমি, ফিজিক্সের জন্য তোমাকে যেটা শুরু করতে হবে সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড সেটা শুরু করতে হবে সবার আগে, ঠিক আছে? কারণ এই ইলেকট্রিক ফিল্ডের ওপর বেস করে তোমার হচ্ছে টোটাল ফিজিক্স দাঁড়িয়ে আছে। যার ইলেকট্রিক ফিল্ড স্ট্রং, তার ইলেকট্রিক পোটেনশিয়াল স্ট্রং, তার ক্যাপাসিটেন্স স্ট্রং, তারপরের চ্যাপ্টার রয়েছে তোমার কারেন্ট ইলেকট্রিসিটি স্ট্রং, তারপর কার্সফস ল স্ট্রং, তারপর তোমার হচ্ছে ওয়ার্ক পাওয়ার, মানে দেখবে যে পাওয়ারের একটা চ্যাপ্টার আছে ইলেকট্রিক্যাল পাওয়ার অ্যান্ড এনার্জি, এই টপিক স্ট্রং। তো পরপর লিঙ্ক চ্যাপ্টার। একটা জায়গাতে যদি তোমার ব্যালেন্স এরম কেঁপে যায়, একটু ভিতটা যদি একটু নড়বড়ে করে ফেলো, তাহলে তার কিন্তু গোটা ফিজিক্স কিন্তু পুরো ডুবে যাবে। তোমরা 11 থেকে 12-এ উঠছো মানে তোমরা নিশ্চয়ই এইটুকু জানো যে ক্লাস 11-এ তোমাদের কাছে ভেক্টর কতটা গুরুত্বপূর্ণ ছিল, নিউটনস লস অফ মোশন কতটা গুরুত্বপূর্ণ ছিল। কারণ ভেক্টর যার স্ট্রং না হতো সে কিন্তু কোনোদিনই, যার ভেক্টর স্ট্রং না হতো সে কিন্তু কোনোদিনই, আমি আবারও বলছি, যার ভেক্টর স্ট্রং না হতো সে কিন্তু কোনোদিনই গোটা ফিজিক্সের নিউটনস লস অফ মোশনও বুঝবে না। আর নিউটনস লস অফ মোশন না বুঝলে তারপরে চ্যাপ্টার ফ্রিকশন, সার্কুলার মোশন এগুলো কিছু বুঝবে না। তুমি আগের বছর পড়াশোনা করে আই থিঙ্ক বুঝে গেছো যে ফিজিক্সের প্রতিটা চ্যাপ্টার তার পরের চ্যাপ্টারের সাথে লিঙ্ক হয়, আবার তারপরের চ্যাপ্টারটা তারপরের চ্যাপ্টারের সাথে লিঙ্ক হয়, আবার তারপরের চ্যাপ্টারটা আবার তারপরের চ্যাপ্টারের সাথে লিঙ্ক হয়। এটা তুমি ভালো মতো জানো, এটা তুমি ভালো মতো জানো। ঠিক সেরকম ভাবে ক্লাস 12 এর প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে জড়িয়ে রয়েছে। ঠিক আছে, ফিল্ড তোমাকে সবার আগে শুরু করতেই হবে। সে তুমি বাড়ির স্যার ম্যাডামের কাছে পড়ো অথবা তুমি আমাদের সোমস ক্লাসরুমের সাথে প্রিপারেশন নাও। স্যার কি করে শুরু করবো, আমি তো পড়িনি, টপিক সম্পর্কে আমার নলেজ নেই, কি করে শুরু করবো? প্রথম কথা আমি তোমাদেরকে বলি, তুমি বাড়ির স্যার ম্যাডামের কাছে যদি পড়ো বা যদি তুমি নিজে থেকে যদি প্রিপারেশন নাও, নিজে থেকে যদি কখনো প্রিপারেশন নাও, তোমার ইলেকট্রিক ফিল্ড তোমার কাছে বই থাকবে। স্যার আমি কোন বই কিনবো, বইয়ের জন্য আমি একটা স্পেশাল আলাদা সেপারেট ভিডিও আনবো, আমি তবু বলছি, ঠিক আছে? কিছু বই আমি এক্সট্রা বইও বলে দেবো। সবাই ছায়া পড়ে, আমিও ছায়া পড়াই, আমিও ব্যাচে পড়াই, কিন্তু ছায়া ছাড়াও আরও কিছু ভালো বই আছে, আমি সেই বইগুলো সম্পর্কে তোমাদেরকে ইনফরমেশন আমি দিয়ে দেবো, বলে দেবো, ঠিক আছে? তবু আপাতত যদি তুমি ছায়া থেকেও শুরু করো, মানে দুয়ারি মাইতি মজুমদারের যে বই আছে সেখান থেকে তুমি ইলেকট্রিক ফিল্ড দিয়ে শুরু করবে সবার আগে, অন্য কোনো টপিকে যাবে না। অনেক তোমাকে বলবে এইটা শুরু কর, ওইটা কর, সেটা কর, না। লাইট পড়তে গেল না, কিছু কিছু পার্ট তোমার ইলেকট্রিসিটির কিছু কনসেপ্ট কিন্তু ওখানে কাজে লেগে যায়। তো সুতরাং আমি তোমাকে যেটা বলছি, তুমি কিন্তু মাস্ট ইলেকট্রিক ফিল্ড দিয়ে আগে শুরু করবে, সবার আগে ইলেকট্রিক ফিল্ড দিয়ে শুরু করবে। যে যাই বলুক তোমাকে, যাই বোঝাক, যাই করুক, তুমি ইলেকট্রিক ফিল্ড দিয়ে শুরু করবে। এবার ইলেকট্রিক ফিল্ড দিয়ে শুরু করবার পর তুমি কি করবে শোনো, ভালো করে কথাগুলো মন দিয়ে বলছি, মন দিয়ে বোঝবার চেষ্টা করো। ইলেকট্রিক ফিল্ড কিভাবে পড়বে? ইলেকট্রিক ফিল্ড একদম স্টার্টিং থেকে বই থেকে যেরকম ভাবে থরলি রয়েছে, ফার্স্টে দেখবে কুলম্বস ল রয়েছে, কুলম্বস ল এর উপর কিছু রকম ডিটেলসে কুলম্বস ল পড়তে হবে। ক্লাস 10-এ যে কুলম্বস ল পড়েছো তার থেকে এবারে ডিটেলসে কুলম্বস ল পড়তে হবে, কুলম্বের সূত্র যেটা, ডিটেলসে পড়তে হবে, ইন ডেপথ পড়াশোনা করতে হবে, অনেক নিউমেরিক্যাল সলভ করতে হবে। কুলম্বস ল এর উপর বেস করে দেখবে 3-4টে প্রমাণ রয়েছে, ঠিক আছে? দুটো বিন্দু আধানের জন্য দুটো বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্র নির্ণয়, ঠিক আছে? একই রেখার ওপর দুটো বিন্দু আধানের জন্য সমদ্বিখণ্ডকের ওপর, লম্ব সমদ্বিখণ্ডকের ওপর তড়িৎ ক্ষেত্র নির্ণয়, দুটো বিন্দু আধানের জন্য যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র নির্ণয়, এরকম টাইপের বিভিন্ন ইলেকট্রিক ফিল্ড বা ইলেকট্রিক ইয়ের ওপর রয়েছে। তারপর দেখবে গাউসের থিওরি রয়েছে ওর মধ্যে, ঠিক আছে? গাউসের সূত্রের 5টা অ্যাপ্লিকেশন রয়েছে, কুলম্বের সূত্র থেকে গাউসের সূত্রের প্রমাণ রয়েছে। এই জায়গাগুলো খুব ডেপথ পড়াশোনা করতে হবে। তড়িৎ দ্বিমেরুর পাঠটা ভালো করে পড়তে হবে। এই জায়গাগুলো তোমাদেরকে খুব ডেপথ ভাবে পড়াশোনা করতে হবে। ইলেকট্রিক ফিল্ড খুব মনোযোগ সহকারে পড়তে হবে, কারণ ওটার উপরে বেস করে এর পরের চ্যাপ্টারটা ইলেকট্রিক পোটেনশিয়াল দাঁড়িয়ে আছে। তো তোমরা পড়াশোনাটা ফিজিক্সে যেটা শুরু করবে সেটা ইলেকট্রিক ফিল্ড থেকে শুরু করবে, অলওয়েজ ইলেকট্রিক ফিল্ড থেকে শুরু করবে। এবং আমি তোমাদেরকে একটা কথা বলবো, ইলেকট্রিক ফিল্ড যদি তুমি বুঝতে না পারো, ঠিক আছে, ধরো তুমি বাড়িতে কোনো কারো স্যার ম্যাডামের কাছে পড়ছো, তারা তো নিশ্চয়ই তোমাদেরকে বোঝাবে, ঠিক আছে? আমাদের কাছে পড়তে হবে এমন কোনো ব্যাপার নেই। যদি পড়ো তারা তো বাড়ির স্যার বা ম্যাডামরা তোমাদেরকে বোঝাবেই নি, এটা শিওর, স্বাভাবিক বিষয়, বোঝাবেনি। তো যদি পড়ো তারা তো বোঝাবে, তবু সেখানে যদি বুঝতে না পারো দেন তোমরা আমাদের শরণাপন্ন হও, ঠিক আছে? আমাদের সোমস ক্লাসরুমে যে দেখবে ইলেকট্রিক ফিল্ডের ভিডিও 4খানা দেওয়া আছে। প্লেলিস্টটা চেক করো, ক্লাস 12-এর প্লেলিস্ট তুমি চেক করবে, ঠিক আছে? আমাদের প্লেলিস্ট সেকশন তুমি জানো, সেখানে গিয়ে চেক করবো। আমি চেষ্টা করব গ্রুপে এই ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট সেকশনেও লিঙ্কটা পিন করে দেওয়া যায়। তো আমাদের দেখবে 4টে ভিডিও আছে, হ্যাঁ 4টে ভিডিও আছে, 4টে ভিডিও কিসের ওপর রয়েছে? 4টে ভিডিও রয়েছে তোমার ইলেকট্রিক ফিল্ডের ওপর, ইএফ লিখলাম, মানে ইলেকট্রিক ফিল্ডের ওপর 4টে ভিডিও আছে। আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আমি যেভাবে ইলেকট্রিক ফিল্ড পড়িয়েছি তুমি এখানেও পড়তে পারো, বাড়ির স্যার বা ম্যাডামদের কাছে নিজেও পড়তে পারো, যাই করে থাকো। আমার 4টে ভিডিও তুমি দেখো, আর এই জায়গার পড়াশোনার মধ্যে ডিফারেন্স তুমি নিজে বুঝে যাবে, ঠিক আছে? এবার এই 4টে ইলেকট্রিক ফিল্ডের ভিডিও দেখবার পর তোমার যদি মনে হয় যে না, আমি বাড়ির এখানের থেকে ভালো বুঝছি সোমনাথ স্যারের কাছে,
তাহলে তুমি আমাদের সাথে যোগাযোগ করো, আমাদের সাথে কন্ট্যাক্ট করো। আমাদের অফলাইন ক্লাস 3 জায়গায় হয়, আমি পাশে লিখে দিচ্ছি। প্রমোশন করছেন স্যার, যা ভাববে তাতে আমাদের কিছু আসে যায় না, কিন্তু যেটা বাস্তব আমি সেটাই বলছি, ঠিক আছে? বেলঘড়িয়া, বারুইপুর আর হচ্ছে রিষড়া, এই 3টে সেন্টারে আমরা কি করে থাকি, আমরা অফলাইন ক্লাস দিই, অফলাইন কোচিং দিই। তো তোমরা যদি চাও বেলঘড়িয়া, বারুইপুর, রিষড়ার মধ্যে কোনো একটা সেন্টারে তুমি জয়েন করবে আমাদের কাছে, তাহলে জয়েন করতে পারো, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমরা যদি এই সেন্টারগুলো খুব দূরে হয়ে যায় তোমার বাড়ি থেকে, তুমি চাইলে আমাদের অনলাইন কোর্সও নিতে পারো, ঠিক আছে? অনলাইন কোর্স যেটা, সেই অনলাইন কোর্সও নিতে পারো। যদি কিছুই বুঝতে না পারো স্যার কিভাবে নেব অনলাইন কোর্স অথবা অফলাইন সেন্টারে জিজ্ঞাসা মানে কি করে জয়েন করব, আমাদের দেখো এই যে ফোন নাম্বারটা দিচ্ছি 7003435951, এই নাম্বারে তোমরা আমাকে করবে হচ্ছে হোয়াটসঅ্যাপ, কল করবে না, কলে আমাকে পাবে না। তোমরা আমাকে যেটা করবে সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ করবে, 7003435951, এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ করবে। হোয়াটসঅ্যাপ করবার পর আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব যে তোমরা এই 3টে সেন্টারে অফলাইনে জয়েন করবে নাকি তুমি অনলাইন কোর্সে জয়েন করবে, সেটা তুমি দায়িত্ব নিয়ে বলবে যে অফলাইনে পড়বে নাকি অনলাইনে পড়বে। যেখানে পড়বে আমরা সেখানে তোমাদেরকে পড়ানোর জন্য ব্যবস্থা করে দেবো। আমি দায়িত্ব নিয়ে ফিজিক্স অঙ্ক করাবো, তোমাদের কোনো চিন্তা করতে হবে না। আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ফিজিক্স আর অঙ্কের প্রিপারেশন যদি আমি যেরকমভাবে বলবো ব্যাচের মধ্যে, সেই ওয়াইজ যদি চলো, তোমার উচ্চ মাধ্যমিকে মিনিমাম তুমি যদি ঠিকঠাক প্রিপারেশন নাও 85% তোমার মিনিমাম চলে আসবে, ঠিক আছে? আর বাকি যদি 95% বা 90%-এর ওপর স্কোর করার ইচ্ছা থাকে, তাহলে তার জন্য আলাদা প্ল্যানিং থাকবে আরো কিছু, ঠিক আছে? তো সব প্ল্যানিং আমি তোমাদেরকে ব্যাচে যখন পড়ানো হবে অনলাইন অথবা অফলাইন, সেখানে আমি দিয়ে দেবো। আপাতত যেটা দরকার সেটা হচ্ছে স্টার্টিংটা কিভাবে করবে, সেটা আমি বললাম। ইলেকট্রিক ফিল্ড থেকে স্টার্ট করো, সে তুমি বাড়ির স্যার ম্যাডামের কাছে পড়ো অথবা নিজে পড়ো অথবা আমাদের কাছে পড়ো না কেন, ইলেকট্রিক ফিল্ড থেকে স্টার্ট করো। ইলেকট্রিক ফিল্ড থেকে স্টার্ট করতে করতে কিভাবে পড়বে দেখো, দেখবে তুমি যখন স্যার নিউমেরিক্যাল কি করবো আমি বুঝে উঠতে পারি না, নিউমেরিক্যালে এত নিউমেরিক্যাল আমি পারি না, কোথা থেকে কিভাবে করব। একটা দুয়ারি মাইতি মজুমদারের বই খুললে অনুশীলনীতে ভরে নিউমেরিক্যাল থাকে, অত নিউমেরিক্যাল তুমি করতে যাবে না, আর অত নিউমেরিক্যাল করারও প্রয়োজন নেই, অত নিউমেরিক্যাল তোমার করারও প্রয়োজন নেই। মাথা খারাপ হয়ে যাবে, হ্যাং হয়ে যাবে, তুমি মাথা পাগলা হয়ে গেছো। প্রবলেম সেট 1, প্রবলেম সেট 2, প্রবলেম সেট 3 বা হটসের নিউমেরিক্যাল কত করবে, কত প্র্যাকটিস করবে, কত কোশ্চেন দেওয়া থাকে ওখানে, কত প্র্যাকটিস করবে রে ভাই? পসিবল? এটা পসিবল না, এটা পসিবল না। ইলেকট্রিক ফিল্ড প্র্যাকটিস করে তার আবার সব নিউমেরিক্যাল প্র্যাকটিস করা কোনো দুয়ারি মাইতি মজুমদারের বই থেকে পসিবল না। তারপরে তোমার ইলেকট্রিক ফিল্ডের পর আবার ইলেকট্রিক পোটেনশিয়াল পড়তে হবে না? তো সেখানেও তো ওরকম 3টে প্রবলেম সেটের ওপর কত নিউমেরিক্যাল থাকবে, অত কি পসিবল? কখনোই পসিবল না। তাহলে স্যার কি করবো? সিলেক্টিভ কিছু নিউমেরিক্যাল বলে দিন যেটা করলে আমাদের কাজে আসবে। আমি তোমাদেরকে বলছি, তোমরা যে কোনো একটা কোয়েশ্চেন ব্যাংক চুজ করো, বেস্ট হয় আমার মতে। আমি দেখেছি, মানে এই কয়েক বছরের পড়ানোর অভিজ্ঞতা থেকে বলছি, রায়ান মার্টিনের যে কোয়েশ্চেন ব্যাংক, আমি কারোর প্রমোশন করছি না, বাট রায়ান মার্টিনের যে কোয়েশ্চেন ব্যাংক বা প্রশ্ন বিচিত্রা, তার থেকে হুবহু কোয়েশ্চেন কমন চলে আসছে, হুবহু। এমন কিছু কিছু কোয়েশ্চেন থাকছে ডেটা পর্যন্ত চেঞ্জ করছে না, হুবহু দিয়ে দিচ্ছে। যদি সেখানে 500 জুল দিয়ে দেয়, তো কোয়েশ্চেনের মধ্যেও 500 জুল দিয়ে পরীক্ষায় পড়ছে। আমি তোমাদেরকে প্রেফার করব তোমরা এর সাথে একটা রায় অ্যান্ড মার্টিনের যে কোয়েশ্চেন ব্যাংক আছে, ঠিক আছে, রায়ান মার্টিনের যে কিউবি কোয়েশ্চেন ব্যাংক, এই কোয়েশ্চেন ব্যাংকটা কিনে নাও, বেশি দাম না, ঠিক আছে? পড়াশোনা করতে হলে ভাই একটু খরচা করতে হবে, একটু পড়াশোনার জন্য খাটতে হবে ভাই, ঠিক আছে? আমি পরিষ্কার কথা বলছি, পড়াশোনার জন্য একটু খরচা করতে হবে। অনেকে কিপটামোপনা করে, যারা কিপটামোপনা করে খোঁজ নিয়ে দেখো, তারা গার্লফ্রেন্ডকে নিয়ে শপিং মলে যাওয়ার সময় খুব মানে একদম মনের মধ্যে সেই সময় হাজার হাজার টাকা খরচা করছে, যারা রেস্টুরেন্টে গিয়ে নষ্ট করছে সময়, সেই সময় টাকা মানুষ খুব নষ্ট করছে। কিন্তু পড়াশোনার বেলায় সোমনাথ স্যারের অনলাইন কোর্সে সোমনাথ স্যার টাকা নিয়ে পড়াচ্ছে, ও বাবা সেখানে জয়েন করা যাবে না স্যার, বা অফলাইন সেন্টারে টাকা নিয়ে পড়াচ্ছে সেখানে জয়েন করা যাবে না। আরে তুমি বাড়িতে যে স্যারের কাছে পড়ো, তারা কি তোমাকে ফ্রিতে পড়ায় নাকি? তাও তো আমরা অনলাইন কোর্সে যা টাকা নিই, একটা মান্থলি হিসাব করতে গেলে দেখতে গেলে 120-25 টাকা করে মান্থলি হয়তো হয়ে যায়। টোটাল টাকাকে 12 দিয়ে ভাগ করে দেখবে, মান্থলি হয়তো 120-25 টাকা হয়ে যাবে। অফলাইন ক্লাসে যারা আসো তারা সব রকমের ফেসিলিটি পাও, ঠিক আছে? সেখানে আমরা প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট দেখাই, সেখানে আমরা নিউমেরিক্যাল সলভ করাই, সেখানে আমরা থিওরি সেকশনটাকে ভালোভাবে কভার করি, প্রমাণগুলো সমস্ত ধরে ধরে পড়াই, প্রতিটা সাবজেক্ট টপিকের উপর এক্সাম নিই। তো এগুলোর পেছনে খরচ থাকে না, এগুলোর পেছনে খাটনি থাকে না। তো আমি যদি এইটুকু যদি চার্জ না নিই, তাহলে আমার পেট চলবে কি করে? আমার কি বাড়িতে গাছ আছে যে আমার ঘরে টাকা চলে আসবে এমনি? যাই হোক, এইসব বিষয় আলাদা বিষয়। যদি ভর্তি হতে চাও তাহলে হয়েও কোনো অসুবিধা নেই, না হতে চাইলেও কোনো ব্যাপার না, ঠিক আছে? সবাই যারা পড়ছে অলরেডি তারা জানে, ঠিক আছে? বারবার এক কথা বলেও আমি লাভ নেই, অনেকে ভাববে স্যার প্রমোশন করছে, এখানে কোনো ব্যাপার না ভাই, প্রমোশনের কিছু বলতে লাগে না। ধরতে চাইলে আমি তোমাদের সুবিধার জন্য বললাম যে এইটা একটা তোমার হাতে অপশন আছে, একটা আছে তুমি আমাদের সাথে প্রিপারেশন নাও, আমরা এইভাবে আমরা পড়াই। তো তোমরা যারা পড়তে চাইবে পড়বে, কারোর তো জোর করিনি, আমি তো কাউকে হাত পা ধরে টেনে আনিনি ভাই পড়তেই হবে এরকম তো কোনো ব্যাপার নেই। পড়তে চাইলে পড়বে, না পড়তে হলে অসুবিধা নেই। বাড়িতেও স্যার ম্যাডামরা আছে, তারা কেউ না কেউ পড়াবে, স্কুলের টিচাররাও আছে, তারা পড়াবে, তোমরাও নিজেরাও পড়ার মতন
এখন শিখে গেছো, বড় হয়ে গেছো, এইটুকু জানো। আমি জাস্ট প্রসিডিওরগুলো তোমাকে বলছি। তো রায়ান মার্টিনের কোয়েশ্চেন ব্যাংক নেবে, কোয়েশ্চেন ব্যাংকের মধ্যে দেখবে যে ইলেকট্রোস্ট্যাটিক্স বলে একটা সেকশন আছে। ইলেকট্রোস্ট্যাটিক্স বলে একটা সেকশন আছে, সেটার মধ্যে টোটাল 3টে চ্যাপ্টার আছে। একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, এই চ্যাপ্টারটা। 2 নাম্বার হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল, ইপি। আর 3 নাম্বার হচ্ছে ক্যাপাসিটেন্স। এই 3টে চ্যাপ্টারের যে নিউমেরিক্যাল সেগুলোকে একসাথে করে দেওয়া আছে। তোমরা বাড়িতে সবার আগে ইলেকট্রিক ফিল্ড পড়ার পর, ইলেকট্রিক পোটেনশিয়াল পড়বার পর, ক্যাপাসিটেন্স পড়বার পর, তারপর তোমরা ইলেকট্রোস্ট্যাটিক্সের উপর এই 3টে চ্যাপ্টারের উপর যা যা নিউমেরিক্যাল আছে রায়ান মার্টিনের কোয়েশ্চেন ব্যাংক থেকে বাড়িতে ভালো করে দাবাকে প্র্যাকটিস করো, একদম পুরো ছেঁচে রেখে দাও একদম পুরো কোশ্চেন পেপার। যদি প্র্যাকটিস করতে পারো, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি এর টাইপের বাইরে একটা প্রশ্ন তোমার উচ্চ মাধ্যমিকে পড়লে আমাকে ফোন করো, তুমি আমাকে এই টাইপের বাইরে একটা প্রশ্ন যদি পড়ে, সব ধরনের কোশ্চেন ওটার মধ্যে যথেষ্ট পরিমাণে দরকার সেটা দেওয়া আছে। এই টাইপের বাইরে কোশ্চেন পড়বে না। অনেকে কোশ্চেন করে স্যার আমি স্যার এটা কমন পেলাম না, আমি দেখিয়ে দেবো, আমি বুঝিয়ে দেবো যে কিভাবে কমন রয়েছে, আমি বুঝিয়ে দেবো। এই কোম্পানি আমাকে 1 টাকাও দেয় না, বাট আমি কোশ্চেন ব্যাংকটা দেখেছি, আমার রিয়েলি মন থেকে ভালো লেগেছে, তাই জন্য আমি তোমাকে বললাম। ছায়া প্রকাশনীর বই কিনতে পারো, অন্য প্রকাশনীর বই নিতে পারো, কোনো অসুবিধা নেই, যা একটা বই পড়ো আর এভাবে করো। কিন্তু স্যার করবো কি করে, আমি তো এই টপিকগুলো কেউ পড়াইনি আমাকে, মানে পড়িনি। আমি ওই যে বললাম, প্রথমত যে স্যারের কাছে বা ম্যাডামের কাছে তুমি বাড়িতে পড়বে, তিনি তোমাকে নিশ্চয়ই এই টপিকগুলো ভালো করে পড়াবে, নিশ্চয়ই পড়াবে। যদি না পড়ায়, কেউ থাকে যে একদিনে টপিক শেষ করে দেয়, 1.5 দিনে বেরিয়ে যায় টপিক শেষ করে, একদিনে বই শেষ করে দিল, যেটা তোমাদের 11-এ তোমরা আকসার দেখেছো নিশ্চয়ই, যে যতদিন পড়েছো অফলাইনে অনলাইনে বেশিরভাগ জায়গাতে এরকমই হয়, একদিন একটা টপিক ধরে পুরো শেষ করে বেরিয়ে চলে যায়, কি পড়ালো মাথার উপর দিয়ে বেরিয়ে গেল, অর্ধেক জিনিস মাথায় ঢুকলো না। তো আমাদের কাছে সেরকম ব্যাপার নেই। আমাদের কাছে যারা অফলাইন সেন্টার এবং অনলাইন সেন্টারে পড়বে তারা 2 রকম ফেসিলিটি পাবে। এক তো হচ্ছে আমরা একটা প্ল্যানার তোমাদেরকে দেবো, অফলাইন সেন্টারে ভর্তি হলে সেইখানে সেই প্ল্যানিং ওয়াইজ ক্লাস হবে। ধরো একটা টপিকের ওপর আমরা 3 দিন বা 2 দিন বা কোনো কোনো ক্ষেত্রে 4 দিন ইনভেস্ট করব, তো একটা প্ল্যানিং তো তোমাদেরকে প্রথমত দিয়ে দেওয়া হবে। আর অনলাইন কোর্সে হলেও সেখানেও তোমাদেরকে প্ল্যানিং দেওয়া হবে। যারা অফলাইন ক্লাসে পড়বে তারা 2 রকম ফেসিলিটি পাবে। এক তো অফলাইনে আমার কাছে সামনে বসে লাইভ ক্লাস একদম রেকর্ড, মানে একদম সামনাসামনি বসে দেখছো, প্লাস সেই ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পর তার রেকর্ডেড ভিডিও তোমাকে আমরা পাঠিয়ে দেবো। এমন না যে আমি ক্লাসের মধ্যে পড়াচ্ছি সেই ভিডিওটা রেকর্ড করে তোমাকে দিচ্ছি, সেটা না। আমাদের সব টপিকের ওপর অলরেডি ভিডিও রেকর্ডেড করা আছে, সেই ভিডিওটা তোমাকে পাঠিয়ে দেবো। ধরো তুমি আমার কাছে ইলেকট্রিক ফিল্ড পড়লে, পড়া হয়ে গেল, ক্লাসে বসে তুমি ভালো করে পড়েছো, বুঝেছো, বোঝবার পর বাড়িতে তুমি চলে যাবে, বাড়িতে যাওয়ার সাথে সাথে তোমার ভিডিও তোমার কাছে চলে যাবে, তুমি বাড়িতে যাবে, তোমার ভিডিও তোমার কাছে চলে যাবে, ঠিক আছে? তো গ্রুপে চলে আসবে, সেই ভিডিও তুমি দেখবে, ঠিক আছে? দেখলে তোমার ওখান থেকে তোমার প্রিপারেশন তৈরি হয়ে যাবে। যাক, এটা গেল একটা বিষয়। তো তুমি স্টার্টিংটা তাহলে কিভাবে করবে, তুমি স্টার্ট করছো ইলেকট্রোস্ট্যাটিক্স দিয়ে, ঠিক আছে? ইলেকট্রোস্ট্যাটিক্সের প্রথম চ্যাপ্টার ইলেকট্রিক ফিল্ড হয়, তার আগের যে চ্যাপ্টারটা রয়েছে স্থিরতরিতের প্রাথমিক ঘটনাবলী, এরকম টাইপের একটা চ্যাপ্টার রয়েছে, দেখবো ওইসব ফালতু চ্যাপ্টার থেকেও একটা কোশ্চেন হয় না, যদি পড়ার টাইম হয় লাস্টের দিকে কি করো, ইলেকট্রিক ফিল্ড থেকে ভালো করে পড়ো, ইলেকট্রিক ফিল্ড ভালো করে হওয়ার পর ইলেকট্রিক পোটেনশিয়াল পড়ো, ইলেকট্রিক পোটেনশিয়াল হয়ে গেলে ক্যাপাসিটেন্স পড়ো। আর এই টপিকগুলো যখনই পড়বে এদের দেখবে যে যেটা ছায়ার যে উদাহরণ রয়েছে সেই উদাহরণের 3টে কি 4টে করে নিউমেরিক্যাল প্রতিটা টপিকের উপর প্র্যাকটিস করো। যেমন ধরো তুমি কুলম্বস ল পড়ছো, তাহলে কুলম্বস ল এর উপর 4টে কি 5টা নিউমেরিক্যাল উদাহরণ দেখে দেখে তুমি প্র্যাকটিস করলে। তারপর ধরো তুমি গাউসের থিওরি পড়ছো, গাউসের থিওরির উপর 4টে কি 5টা নিউমেরিক্যাল তুমি গাউসের থিওরি থেকে প্র্যাকটিস করো, জাস্ট ফর বেস তৈরি করবার জন্য। তারপর যখন এই 3টে টপিক যখন তোমার কাছে হয়ে গেল, দেন তুমি কি করবে, দেন তুমি রায়ান মার্টিনের কোয়েশ্চেন ব্যাংকটাকে ভালো করে প্র্যাকটিস করবে, যতগুলো নিউমেরিক্যাল আছে চেষ্টা করবে বেশিরভাগটাই করে ফেলার। যদি অনেকগুলো কোশ্চেনে নিউমেরিক্যাল ওখানেও থাকে, কিন্তু অত করতে না পারলেও বেশিরভাগ 90% নিউমেরিক্যাল তুমি করে ফেলবার চেষ্টা করো, দেখবে তোমার টাইপ কমন এসে যাবে পরীক্ষার জন্য। আচ্ছা, এর সাথে কি করবে, এর সাথে করবে যেটা বারবার আমি সবাইকে বলে থাকি, সেটা হচ্ছে PYQ। স্যার PYQ করলে কি কমন আসে? আমি তো 11-এ স্যার অনেক কিছুতেই PYQ থেকে কমন দেখলাম না। আরে ভাই, তুমি ভালো করে কোশ্চেন পেপার স্টাডি করো, তুমি যে স্কুলেরই ক্যান্ডিডেট হয়ে থাকো না কেন, PYQ কমন না আসলেও PYQ টাইপ কমন এসছে, ভালো করে খেয়াল করে দেখো। তো PYQ যদি তুমি করে যাও, তুমি কোশ্চেনের টাইপটা কমন পেয়ে যাবে, আমার এটাই বলার উদ্দেশ্য। তো তুমি কি করবে, আগে PYQটা ভালো করে টাইপ ওয়াইজ ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে? তো PYQ তুমি যখন প্র্যাকটিস করছো, তোমার টাইপ সব রকমের করা হয়ে যাচ্ছে, আর এই টপিকগুলোর ওপর হচ্ছে নিউমেরিক্যাল প্র্যাকটিস করছো, ব্যাস। আর কিছু হটস থেকে কিছু কোশ্চেন, সেগুলো বুঝে বুঝে কোশ্চেন ব্যাংক থাকলে তোমার কাছে সেখান থেকে দেখতে হবে কোন কোশ্চেনগুলো আসছে, সেগুলো প্র্যাকটিস করবে, এনাফ তোমার পড়াশোনা। আর যারা আমাদের ভিডিও দেখে 4টে ভিডিও দেখে নোটস বানাবে, তার তো টোটাল টপিকই তৈরি করা থাকবে, ঠিক আছে? বুঝতে পারলে? তো এই গেল স্টার্টিং প্রসিডিওর, এভাবে তুমি একটা প্ল্যানিং বানাবে, ঠিক আছে? তো যত তাড়াতাড়ি পারা যায় সিলেবাস শেষ করবার চেষ্টা করবে, মোটামুটি চেষ্টা করবে। মানে তোমাদের নভেম্বর মাস, যেটা নভেম্বর মাসে জেনারেলি তোমাদের টেস্ট পরীক্ষা হয়,
তো টেস্টের আগে সিলেবাস শেষ করে দেওয়ার চেষ্টা করবে। এবছর আবার সেমিস্টার সিস্টেম করবে বলছে, এখনো পর্যন্ত যদিও করিনি। আমি ধরে চলছি এখনো সেমিস্টার সিস্টেম যেহেতু বলেনি, নাও হতে পারে। তো যতক্ষণ পর্যন্ত না বলছে ততক্ষণ পর্যন্ত আমি নভেম্বর মাসে টেস্ট পরীক্ষা তোমাদের হবে এটা ধরে চলছি। তাহলে তোমাকে অক্টোবর অর্থাৎ দুর্গাপুজোর মধ্যে সিলেবাস শেষ করে ফেলতে হবে। দুর্গাপুজোর মধ্যে তুমি যদি সিলেবাস শেষ করতে পারো তাহলে তুমি নভেম্বরে গিয়ে টেস্টে গিয়ে ফুল বই অ্যাটেন্ড করতে পারবে। তো আমি তোমাদেরকে বলি, তোমাদের এই বছরের ফিজিক্স টোটাল 3টে সেকশনে ডিভাইড করা হয়েছে। একটা হচ্ছে তোমার ইলেকট্রিসিটি, একটা হচ্ছে তোমার একটা হচ্ছে তোমার অপটিক্স, ঠিক আছে, আর একটা হচ্ছে তোমার মডার্ন ফিজিক্স। এই 3টে পার্ট রয়েছে। মডার্ন ফিজিক্স এইটা থেকে না তোমার 14 নাম্বার থাকে, ঠিক আছে। আর ম্যাক্স টু ম্যাক্স নাম্বার কভার হয় এই মডার্ন ফিজিক্স থেকে, ঠিক আছে। তো যেটা বললাম তোমাকে, এখান থেকেই তোমার দেখবে 25 নাম্বার মতো মডার্ন ফিজিক্স থেকে থাকে, ঠিক আছে, মডার্ন ফিজিক্স, ঠিক আছে। তো 25 নাম্বারের কাছাকাছি এখান থেকে থাকে, বাকি নাম্বার ইলেকট্রিসিটি আর ইলেকট্রোম্যাগনেটিজম একসাথে ধরে নিয়েছি, ইলেকট্রিসিটি ওখান থেকে থাকে। তো তুমি সবার আগে যেরকম সিকোয়েন্সে বইতে আছে ইলেকট্রিসিটির টপিক পড়বে, সেটা পড়া হয়ে গেলে তারপর অপটিক্স পড়বে, তারপর মডার্ন ফিজিক্সে যাবে, কারণ এটার সাথে এটার লিঙ্ক আছে, এটার সাথে এটার লিঙ্ক আছে। এই 3টে সেকশনের মধ্যে দেখবে 10টা ইউনিট আছে আর অতগুলো চ্যাপ্টার রয়েছে। তুমি ওই ওয়েতে এগোবে, তোমার টোটাল প্রিপারেশন একদম ঠিকঠাকভাবে হবে। যে টপিকটাই পড়বে সাথে সাথে তার তুমি কি করবে সেটার ওপর আমি কতগুলো কথা বলবো, একটুখানি মেনটেন করো। যে টপিকটাই তুমি পড়ছো সেই টপিকের ওপর 3 থেকে 4টে করে নিউমেরিক্যাল উদাহরণ থেকে প্র্যাকটিস করো, তোমার জন্য শেখা হয়ে যাবে। তারপর যখন পুরো চ্যাপ্টারটা শেষ হবে, ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক পোটেনশিয়াল, ক্যাপাসিটেন্স, তারপর এই পুরোটার ওপর তুমি কি করবে, রায়ান মার্টিনের কোশ্চেন ব্যাংক সলভ করবে নিউমেরিক্যাল, ব্যাস তোমার জন্য এনাফ হবে। আই হোপ তুমি আমার কথাটা বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি। আর প্রতিটা টপিকের ওপর না শর্ট নোটসের একটা ফর্মুলা বানাও, শর্ট নোটস, ঠিক আছে। যেমন ধরো কুলম্বের সূত্র হয় F = 1/4πε0 Q1 Q2/r²। তুমি শর্টে তোমার একটা পেজ নেবে, একটা এরকম বড় একটা পেজ নেবে, তার মধ্যে লিখে নেবে কুলম্বস ল, ঠিক আছে, কুলম্বস ল, ঠিক আছে, এরকমভাবে লিখলে, ঠিক আছে, কুলম্বের সূত্র, ঠিক আছে, কুলম্বের সূত্র বলে এরকমভাবে লিখলে, লেখার পর তার ফর্মুলাটা এখানে ধরো লিখলে F = 1/4πε0 Q1 Q2/r², এরকমভাবে লিখলে। তারপরে ধরো তুমি কুলম্বের সূত্রের পর ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশন লিখলে, ঠিক আছে, 2-4টে ডায়াগ্রাম যেগুলো মনে হচ্ছে ইম্পর্টেন্ট ডায়াগ্রাম ভুলে যাচ্ছ সেগুলো লিখলে, 2-4টে ডিরাইভেশন তুমি লিখে রাখলে, একটা পেজের মধ্যে পুরো একটা ছক আকারে পুরো প্ল্যানিংটা, পুরো চ্যাপ্টারের যে পুরো প্ল্যানিংটা সেটা একটা পেজের মধ্যে তুমি ভালো করে এমনভাবে লিখবে যাতে ওই পেজটাকে তুমি যাতে ভালো করে একবার জাস্ট মানে পরীক্ষা হোক বা না হোক প্রতিদিন যদি তুমি একবার করে জাস্ট পেজটা একটা ওভারভিউ এরকম তাকাও, এরকম ভালোবেসে যদি তাকাও, যেভাবে মেয়েদের দিকে তাকাও সেভাবে একটু ভালোবেসে তাকাও, দেখবে তোমার পেজটা যাতে তোমার মুখস্থ থাকে। আর পেজ মুখস্থ থাকা মানে তোমার গোটা চ্যাপ্টার তোমার মনে থাকবে। দেখবে একটা সিনেমা মানে হলে আসার আগে সেই সিনেমাটার একটা ট্রেলার দেখানো হয়, ট্রেলার মানে সিনেমাটার মধ্যে কি কি হবে না হবে একটা ট্রেলারের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়। তো এই যে শর্ট নোটসটা এটা তোমার কাছে একটা ট্রেলারের মতন কাজ করবে। তুমি ট্রেলারটা যখনই দেখবে তোমার পুরো সিনেমাটা মনে পড়ে যাবে, এরকম আর কি। এমন একটা ট্রেলার বানিয়ে ফেলো, তোমার টোটাল চ্যাপ্টারটার একটা ট্রেলার বানিয়ে ফেলো। সেই ট্রেলারটা তুমি ভালো করে বাড়িতে অভ্যাস করো, প্র্যাকটিস করো, যে আমি আগে ভালো করে নোটটাকে পড়বো, পড়াবার পর নিজে নোটস দেখলাম, সোমনাথ স্যারের ভিডিও দেখে নোটস বানালাম, বা স্যারের কাছে অনলাইন ক্লাস করলাম, যাই হোক করলাম, করার পর আমি ট্রেলারটা আমি ভালো করে প্র্যাকটিস করবো, করলেই আমার কাছে হয়ে যাবে প্রিপারেশন তৈরি, ঠিক আছে। আর যারা অনলাইনে আসবে তাদের তো আমি প্রতিটা স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো, কি করতে হবে না করতে হবে, সেটা আমি দায়িত্ব নিয়ে সেটা করিয়ে দেবো। যাই হোক, শর্ট নোটসের মাধ্যমে এটা করবে। আচ্ছা, একটা কথা বলি শোনো, এটা তো গেল একটা বিষয়, ঠিক আছে। তো আমি এখন এতটুকু পর্যন্ত বলবার পর শুধু একটা টপিক নিয়ে একটা সাবজেক্ট নিয়ে বললে তো হবে না, তোমার আদার সাবজেক্টগুলো রয়েছে, ম্যাথামেটিক্সও রয়েছে। তোমাকে ম্যাথামেটিক্সও তুমি কিভাবে করবে দেখো, ম্যাথামেটিক্সও তুমি স্টার্টিংটা করো সেই জায়গাগুলো থেকে যে জায়গাগুলো তোমার খুব বেশি গুরুত্বপূর্ণ। যেমন ম্যাথামেটিক্সে তুমি যদি করতে চাও, তুমি একটা স্টার্ট করতে পারো ভেক্টরের সাইড দিয়ে, কারণ ভেক্টর সাইডটা খুব ইজি, 12-13 নম্বরের প্রশ্ন ওখান থেকেই হয়ে যায়, ঠিক আছে, 13 থেকে 15 নাম্বার, ভেক্টরটা খুব ইজি, ক্লাস 11-এ ভেক্টর করেছো সেই ভেক্টরই আবার রয়েছে, ঠিক আছে, একদমই ইজি, ভেক্টর টপিকটা একটুখানি করলেই তোমার কাছে ওখান থেকে হয়ে যায়। তুমি ম্যাথের জন্য তুমি স্টার্ট করতে পারো ভেক্টর, অথবা ম্যাট্রিক্স দিয়ে স্টার্ট করতে পারো, ভালো লাগবে তোমার। ম্যাথের জন্য তুমি যেটা করতে পারো ভেক্টরের পার্টটা দিয়ে স্টার্ট করতে পারো, অর তুমি করতে পারো ম্যাট্রিক্স দিয়ে স্টার্ট করতে পারো। তো ম্যাট্রিক্স হয়ে যাবার পরেই তুমি শুরু করবে ইনভার্স ট্রিগনোমেট্রি ফাংশন, ITF লিখলাম, ইনভার্স ট্রিগনোমেট্রি ফাংশন, ত্রিকোণমিতিক বিপরীতবৃত্তি অপেক্ষক।
এটা তুমি পড়বে, এবং এটা পড়া হয়ে যাবার পর তারপর তুমি ক্যালকুলাসে ঢুকবে। কারোর মধ্যে আমি টেন্ডেন্সি দেখি প্রথম থেকে স্যার ক্যালকুলাস করব, ক্যালকুলাসে বেশি মার্কস থাকে, 40 নম্বরের মতো প্রায় ক্যালকুলাস থেকেই আসবে, 35 থেকে 40। তো সবাই কি করে, স্যার ক্যালকুলাস শিখবো, ক্যালকুলাস হবে, বড় বড় সব রথি মহারথীরা। ভাই কোনোদিন ক্যালকুলাস আগে করো না, তুমি কোনোদিন ক্যালকুলাস মাথায় ঢুকবে না, বুঝতে পারবে না ক্যালকুলাসের কিছু। সবার আগে ভেক্টর করো, অথবা তুমি ম্যাট্রিক্স করো, ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট করো সবার আগে, ঠিক আছে? করলে একটা টপ মানে সাবজেক্টটা দেখবে যেহেতু টপিকটা খুব সহজ, এই ভেক্টর আর ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট এগুলো যেহেতু খুব সহজ, তোমার খুব ভালো লাগবে পড়তে, তুমি ম্যাথসটাকে ইজি লাগবে, ইজি ফিল আসবে। এবং এটা পড়ার পর যখন ম্যাথসের উপর একটা ভালোবাসা এসে যাবে, তারপর তুমি ইনভার্স ট্রিগনোমেট্রি ফাংশন করো, আর তুমি দেখো যে তোমার টোটাল ত্রিকোণমিতির সব সূত্র ক্লাস 11-এর সব সূত্র তোমার মাথার মধ্যে আছে কিনা। যদি মাথায় না থাকে, তুমি সালা ক্যালকুলাস জীবনেও বুঝবে না, জীবনেও বুঝবে না, কেউ বোঝাতে পারবে না ক্যালকুলাস, ঠিক আছে? তোমাকে ইনভার্স ট্রিগনোমেট্রি ফাংশনের সাথে সাথে তোমার ক্লাস 11-এর ট্রিগনোমেট্রি স্ট্রং থাকতে হবে, অ্যাটলিস্ট কিছু না পারো অন্তত বেসিক ফর্মুলাগুলো তোমাকে জানতে হবে, আর জাস্ট অতি সংক্ষিপ্ত অঙ্কগুলো অ্যাটলিস্ট শিখতে হবে, জাস্ট অতি সংক্ষিপ্ত অঙ্কগুলো, বেশি তোমার দরকার নেই, অতি সংক্ষিপ্ত অঙ্ক আর হচ্ছে ট্রিগনোমেট্রি, তোমার হচ্ছে ট্রিগনোমেট্রিটা পুরোটা জানতে হবে। আমাদের ইউটিউব চ্যানেলে পুরো ট্রিগনোমেট্রি দেওয়া আছে, গুণিতক কোণ আর অংশকোণটাকে বাদ দিয়ে, তো তোমরা ভালো করে দেখে নিও, ওখান থেকে দেখলে তোমরা বুঝতে পেরে যাবে, এমন কিছু ব্যাপার নেই। তো ইনভার্স ট্রিগনোমেট্রি ফাংশন হয়ে যাওয়ার পর তারপর তুমি ক্যালকুলাসে হাত দাও, যেরকম ভাবে বইতে যেরকম চ্যাপ্টার পরপর রয়েছে সেরকম করো, মাঝখান থেকে খাবলা খাবলি করো না। কেউ ইন্টিগ্রেশন আগে শুরু করে দেয়, ঠিক আছে? আমি দেখেছি মানে অনেক স্যাররাই পড়ার আগে হয়তো ইন্টিগ্রেশন করাবো, আগে ডেরিভেটিভে চলে যাবো, না ওরকম ভাবে না, সিকোয়েন্সে যেমন ভাবে বইতে আছে সেরকম ভাবে পরপর পড়বে। সীমা পড়বে মানে লিমিট, তারপর তোমার ডেরিভেটিভের চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো পড়লে তারপর তুমি ইন্টিগ্রেশন পড়বে, কারণ তুমি ডেরিভেটিভ না জানলে তুমি ইন্টিগ্রেশন কোনোদিনই করতে পারবে না। ডেরিভেটিভের কনসেপ্ট কিন্তু ইন্টিগ্রেশনে কাজে লাগবে, আজকে না বুঝলেও যখন তুমি ম্যাথসের যখন গিয়ে তোমার শেষের দিকে প্রিপারেশন হবে, তখন তুমি বুঝতে পারবে ভাই আমি ডেরিভেটিভ জানি না মানে আমি ইন্টিগ্রেশন কোনোদিনই জানি না। তো ডেরিভেটিভ আগে ভালো করে করবে, আগে সবার আগে ইনভার্স ট্রিগনোমেট্রি ফাংশন আর ক্লাস 11-এর ত্রিকোণমিতি, তারপর ডেরিভেটিভ, তারপর ইন্টিগ্রেশন, তারপর অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ, অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন। ক্যালকুলাস অনেক বড় জোন, ক্যালকুলাসে দুম করে আগে ঢুকতে যেও না, ম্যাথস কঠিন লেগে যাবে, ম্যাথসের প্রতি ভালোবাসা চলে যাবে, ভয় পেয়ে যাবে, ম্যাথসে ফেল করার মতন টেন্ডেন্সি চলে আসবে। সবার আগে স্টার্ট করবে ভেক্টর অথবা ম্যাট্রিক্স থেকে, একটা চ্যাপ্টারের উপর সহজ সরল ভাব থাকবে, কনসেপ্ট ক্লিয়ার হবে, ইজি লাগবে, দেন ওটা থেকে ইনভার্স ট্রিগনোমেট্রি ফাংশন, দেন ওখান থেকে ক্যালকুলাস, একদম ইজি, একদম ইজি। আমি যেভাবে বললাম এই প্রসিডিওরে যে এগোবে, আমি বলছি তোমার কোনো রকম কোনো সমস্যা তৈরি হবে না তোমার কোনো রকম কোনো সমস্যা। তো গেল এটা আমি তোমাকে বললাম। স্যার ম্যাথসের ক্ষেত্রে কি প্র্যাকটিস করব? ম্যাথসে তো অনুশীলনীতে অনেক অঙ্ক থাকে, আমি আমার যারা অফলাইন অনলাইন ব্যাচে পড়ে আমি বারবার একটাই কথা বলি, ভাই অত অঙ্ক তুমি করতে পারবে না, অত অঙ্ক পারবে না। একটা চ্যাপ্টার দুটো চ্যাপ্টার হয় বা 10টা 15টা চ্যাপ্টার হয়, করা যায়। ম্যাথসে কত চ্যাপ্টার, অত চ্যাপ্টারে কি অঙ্ক করা পসিবল নাকি? সব অনুশীলনী সব অঙ্ক করবো? কেউ জেদ নিয়ে বসে থাকে স্যার সব অঙ্ক করবো। 11 থেকে 12-এ উঠেছে, নতুন করে আবার জোশ এসছে, ঠিক আছে? তখন 11-এ যখন লাস্টের দিকে গেছিল তখন মরা হয়ে গেছিল, স্যার কিছুই তো পারি না, সালা কোনোভাবে পাসটা করে যদি 11 থেকে 12-এ উঠে যাই, এরকম ফিল আসছিল, ঠিক কি না? 11 থেকে 12-এ যতজন স্টুডেন্ট পরীক্ষা দিয়ে ওঠে না, তাদের মধ্যে একটা ফিল আসে এই বছরটা ভালো করে কোনোভাবে একটা পাস করে যাই, এই বছরটা কোনোভাবে পাস করে যাই, আমি 12 থেকে ফাটিয়ে পড়াশোনা করবো, 12-এ সালা পড়াশোনা হয় না, 12-এও পড়াশোনা হয় না। যার পড়া সে প্রতি বছর ভালো করে পড়ে। তুমি 12-এ উঠছো, তোমার এখন মনে হবে ফিল আসবে ভেতর থেকে যে আমি 12-এ ভালো করে পড়াশোনা করব, পরবর্তীকালে দেখা যায় যে 12-এও সেই পড়াশোনাটা করতে পারো না। তার মানে স্যার অনেককে তো স্যার 11-এ না পড়েও 12-এ ভালো করে পড়ে, হ্যাঁ আমিও তার উদাহরণ। 11-এ ভালো করে আমার পড়া হয়নি, আমি ঠিকঠাক টিচার পাইনি, তারপরে আমি 12-এ ভালো করে পড়েছি, ভালো করে প্রিপারেশন নিয়েছি, কিন্তু সেই জেদটা নিজের মধ্যে রাখতে হয়। কিন্তু সবার মধ্যে তো সেই জেদ থাকে না, সবাই তো আর সবার মধ্যে সেই জেদটা থাকে না। এই জেদটা না থাকার কারণে সবার 11 থেকে 12-এ ওঠার পর পড়াশোনা হয় না। আমি তোমাদেরকে বারবার বলছি, তুমি 11 থেকে 12-এ উঠেছো, সবে উঠেছো, ঠিক আছে? এখনই দুমদাম করে পুরো বই শেষ করব, পুরো করব, ঠিক আছে? ওই টেন্ডেন্সি আগে মাথা থেকে মুছে ফেলো। তুমি কখনোই ক্যালকুলাসে আগে হাত দিও না, কঠিন লেগে যাবে, ভালো লাগবে না। এখন জোশ থাকবে তোমার মধ্যে, নতুন উঠেছো তো এখন জোশ থাকবে, ছিঁড়ে ফেলবো বই এই করে ফেলবো, ঠিক আছে? আর পুরো অনুশীলনী ধরে সলভ করতে বসবে না। তুমি মেনলি যেটা করবে আমি তোমাকে বলছি, যাতে করলে তোমার সব টাইপ কভার হয়ে যায়। ম্যাথসেরও দেখবে রায়ান মার্টিনের কোয়েশ্চেন ব্যাংক পাওয়া যায়, প্রশ্নবিচিত্রা পাওয়া যায়, এখন প্রশ্নবিচিত্রা একসাথে করে দিয়েছে। তুমি ম্যাথসের ক্ষেত্রে মানে টোটাল একটা প্রশ্নবিচিত্রা রায়ান মার্টিনে কিনে নাও, তোমার সব সাবজেক্টই হয়ে যাবে, ঠিক আছে? তো এই রায়ান মার্টিনের কোয়েশ্চেন ব্যাংকে প্রতিটা টপিকের ওপর অঙ্ক আছে, ভেক্টরের ওপর অঙ্ক আছে, ম্যাট্রিক্সের ওপর অঙ্ক আছে, ইনভার্স ট্রিগনোমেট্রিক ফাংশনের ওপর অঙ্ক আছে, ক্যালকুলাসের ওপর অঙ্ক আছে। তো প্রতিটা টপিকের ওপর তোমার ওই রায়ান মার্টিনের কোয়েশ্চেন ব্যাংকের ওপর অঙ্ক আছে। আমরা 3টে জায়গা প্র্যাকটিস করবো ম্যাথসের ক্ষেত্রে, আমরা ম্যাথসের ক্ষেত্রে 3টে জায়গা প্র্যাকটিস করব। একটা হচ্ছে রায় অ্যান্ড মার্টিন,
রায়ান মার্টিন। 2 নাম্বার প্র্যাকটিস করব হচ্ছে PYQ, আর 3 নাম্বার প্র্যাকটিস করব হচ্ছে এসএনদের বইয়ের এক্সাম্পল। এসএনদের বইয়ের এক্সাম্পল, এই 3টে জিনিস যে প্র্যাকটিস করবে জেনারেলি খুব একটা এর বাইরে টাইপ আমি আজ অব্দি দেখিনি কখনো এর বাইরে থেকে কোশ্চেন আসছে বলে। এই 3টে টাইপ যে করে যাবে আর কিছু লাগে না তার। এই 3টে টাইপ যদি করতে পারো অসুবিধা নেই। তোমরা যদি আমাদের অনলাইন ক্লাসে থাকো অথবা অফলাইন ক্লাসে থাকো, আমরা তোমাদেরকে ধরে ধরে প্রতিটা রায়ান মার্টিনের কোশ্চেন আমি করাবো। ঠিক আছে, আমাদের ভিডিও অলরেডি রেকর্ডেড ভিডিও আছে, আমরা যখন দেখবো মনে হবে যে হ্যাঁ এখনই আর্জেন্ট তোমার ভিডিওটা, আমরা সেই ভিডিওটা তোমাদেরকে শেয়ার করে দেবো। তোমরা ওখান থেকে রায়ান মার্টিনের প্রত্যেকটা অঙ্ক আমাদের ওর মধ্যে করানো আছে, তোমরা জাস্ট ওখান থেকে দেখে নেবে। ঠিক আছে, তো অনলাইন ক্লাসের ক্ষেত্রে ওই সুবিধাটা আছে, অফলাইন ক্লাসেও তো আছেই। ঠিক আছে, তো অফলাইন ক্লাসে তো ডবল সুবিধা। ঠিক আছে, তো সেই জিনিসটা তোমরা পেয়ে যাবে। তো এই একটা ব্যাপার গেল ম্যাথসের ক্ষেত্রে। ফিজিক্সের ক্ষেত্রে এইভাবে প্রিপারেশন করো। বারবার আমি কিন্তু বারবার বলছি, তোমার যে টপিকটা পড়া হয়ে যাচ্ছে তুমি সেটার ওপর নিজেকে একটা নাও, নিজেকে একটা কি বলবো তোমাকে, বারবার নিজেকে এক্সাম নাও, বারবার এক্সাম নাও। স্যার না নিক, ব্যাচের স্যার না নিক, কতবার স্যার নেবে, কত স্যারকে তো অনেক বড় সিলেবাস কভার করতে হবে, ফিজিক্স অনেক বড় কভার করতে হবে, ম্যাথস অনেক বড় কভার করতে হবে, স্যার কখন পরীক্ষা নেবে, তুমি নিজেকে প্রিপারেশন নাও, তুমি নিজেকে পরীক্ষা নাও যে আমি তো একটা ইউনিট পড়ে ফেললাম, এতগুলো টপিক পড়ে ফেললাম, আমি একটা নিজেকে পরীক্ষা নিয়ে দেখি তো, আমি নিজেকে একটা পরীক্ষা নিয়ে দেখি তো আমি কোন জায়গায় আছি। দরকার হলে একটা যে কোনো PYQ তোলো, লাস্ট 5 বছরের মধ্যে আনতে পারো একটা PYQ তোলো, 17 সাল 18 সাল একটা তোলো, তুলে নিজে সলভ করা শুরু করো তো, দেখো তো যে আমার এই 3টে টপিকের ওপর যা মানে PYQ তে কোশ্চেন বলছে নিজে দেখি তো কটা পাচ্ছি। নিজেকে বারবার পরীক্ষা নিতে হবে, ব্যাক টু ব্যাক রিভিশন করতে হবে বারবার। একটা টপিক পড়লে তারপর টপিকটা পড়লে সঙ্গে সঙ্গে ফার্স্ট টপিকের রিভিশন, আবার টপিকটা পড়লে আগে দুটো টপিকের রিভিশন, আবার একটা টপিক পড়লে আগে সবকটা টপিকের রিভিশন। এইভাবে একটা টাইম করতে করতে উইকে অ্যাটলিস্ট তোমার 2টো দিন ফর রিভিশনের জন্য রাখতেই হবে, নাহলে তুমি ভুলে যাবে। আমি তোমাকে বলছি তুমি ভুলে যাবে, উইকে তোমাকে রাখতেই হবে। স্যার কতক্ষণ ধরে সায়েন্সের টপিক পড়বো, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। তোমার যতক্ষণ মন চায়, যতক্ষণ না পর্যন্ত তোমার টপিক কভার হচ্ছে, সিলেবাস কভার হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তোমাকে পড়তে হবে। আমি তোমাকে একটা কথা বলি, শোনো, পার ডেতে অ্যাটলিস্ট 2টো সায়েন্সের সাবজেক্ট বা 3টে সায়েন্সের সাবজেক্ট রাখার চেষ্টা করো, 2টো কি 3টে সায়েন্সের সাবজেক্ট রাখার চেষ্টা করো। আমি তোমাদেরকে প্রতিদিন বলবো ফিজিক্স, ম্যাথ আর কেমিস্ট্রি, এই যে ফিজিক্স, ম্যাথ আর কেমিস্ট্রি, এই 3টে জায়গাতেই ছেলে মেয়েদের গন্ডগোলটা হয়। তো ফিজিক্স, ম্যাথ আর কেমিস্ট্রিকে তুমি প্রতিদিন রাখবে। ঠিক আছে, আড়াই ঘন্টা করে সেপারেশন টাইম করে নাও। এটাকে তুমি আড়াই ঘন্টা টাইম দাও। ঠিক আছে, এটাকে তুমি আড়াই ঘন্টা টাইম দাও, এটাকে তুমি আড়াই ঘন্টা টাইম দাও, 7.5 ঘন্টা এখানে খেয়ে নেবে, 7.5 ঘন্টা এখানে চলে যাবে। তারপর তোমার বাংলা, ইংলিশ বা বায়োলজির সময় বলে পড়বে। নিটের ক্যান্ডিডেট হলে অ্যাডজাস্ট করবে কেমিস্ট্রির সাথে বায়োলজিকে, বা ম্যাথের সাথে বায়োলজিকে অ্যাডজাস্ট করবে, পুরোপুরি ম্যাথ আবার বাদ দিয়ে দিও না। ঠিক আছে, তো সেখানে তুমি মোটামুটি 7.5 থেকে 8 ঘন্টা শুধুমাত্র সায়েন্সেই দিয়ে দাও। আর পারলে এটাকে 3 ঘন্টা বা 3 ঘন্টা 3.5 ঘন্টা করে পড়ো, এটাকে 3 করে দাও, দরকার হলে 9 ঘন্টা পড়ো সারাদিনে। সায়েন্স পড়তেই হবে ভাই, ওইভাবে হয় না যে 4 ঘন্টা 2 ঘন্টা পড়বো, সাজেশন করে দিন আমি ভালো হয়ে যাবে, সাজেশন হয় না উচ্চ মাধ্যমিকে। জানি যে সোমনাথ স্যার স্টুডেন্টদেরকে হাতে ধরে ধরে শেখায়, এটুকু তোমরা একটু জানো যে বেসিকভাবে আমি তোমাদেরকে পড়াই, খুব বেসিকভাবে পড়াই। ঠিক আছে, খুব কঠিনভাবে আমি তোমাদেরকে পড়ানোর চেষ্টা করি না কখনোই। ফিজিক্স, ম্যাথ আমি করাবো, কেমিস্ট্রি তরুণ স্যার, বায়োলজি শুভজিৎ স্যার, 4 জন টিচার আছে তোমাদেরকে যারা প্রতিটা টপিক ধরে ধরে গাইড করবে। তো এই একটা ব্যাপার গেল। তুমি ভালো করে প্রিপারেশন নেওয়া শুরু করো, বছরের প্রথম দিন থেকে তুমি ভালো করে পড়ো, যাতে তোমার কাছে কোনো ইসে না থাকে। বছরের প্রথম দিনে মানুষের মধ্যে যে এনার্জিটা থাকে, বছর শেষ হতে সেই এনার্জি ফুস হাওয়া, সেই এনার্জি। বছরের প্রথমে যত স্টুডেন্ট পড়তে আসে, যখন অক্টোবর নভেম্বর টেস্ট পরীক্ষা হয়ে যায়, স্টুডেন্ট আস্তে আস্তে পড়তেই চায় না। স্যার এতটা দূর যাবো, স্যার ভিডিও দিয়ে দিন না, স্যার আজকেরটা না যাবো না, আমার না শরীরটা খারাপ লাগছে, স্যার ভিডিওটা পাঠিয়ে দিন না। মাথাটা আমার যায় গরম হয়। কি দরকার ভাই, তুমি পড়তে আসো না, প্রত্যেকটা টপিক পড়তে আসো না, অফলাইন ক্লাসে তুমি পড়ো। আমাদের যারা অফলাইনের স্টুডেন্ট যদি কেউ ভিডিও দেখো, আমি কিন্তু এবছর আর কোনো মানে যারা ক্লাস করতে আসবে রেগুলার তারাই ভিডিও পাবে। ঠিক আছে, যারা মানে ক্লাসে আসে না, ঠিকঠাক টাইমে আসে না, পড়াশোনা করে না, তাদের কিন্তু আমি কোনো রকম কোনো ভিডিও প্রোভাইড করবো না, আগে থেকেই বলে রাখলাম। ঠিক আছে, তো যাই হোক, তো আমি টোটাল টপিক তোমাদেরকে আমি বলে রাখলাম। ঠিক আছে, আমার কাছে পড়তে হলে এখন থেকে মানে যারা অফলাইনে দেখছো অথবা এইখানে দেখবে, নিজেদেরকে একটা প্রথম থেকেই সেই জেদটা তৈরি করো যে আমি প্রথম দিন থেকে প্রতিটা ক্লাস অ্যাটেন্ড করবো। আমার শরীর খারাপ হোক, আমি তবু অ্যাটেন্ড করবো। আমি যখন ভিডিও বানাচ্ছি আমার শরীর ভালো নেই, ঠিক আছে, আমার বুকের মধ্যে কফ জমে আছে, আমি ঠিকঠাক করে বলতে পারছি না কথা, আমার কষ্ট হচ্ছে, তবু আমি ভিডিওটা বানাচ্ছি, কারণ আমাকে করতে হবে। কারণ তোমাদের পরীক্ষা আজকে শেষ হয়ে গেছে, তোমরা কীভাবে প্রিপারেশন নেবে সেটা তোমরা এখন থেকে না বুঝলে আর কখনোই বুঝতে পারবে না। আচ্ছা, কেমিস্ট্রির সাইড আর বায়োলজির সাইডটা আমি একটুখানি বলবো, যেহেতু আমার কেমিস্ট্রির সাইড আর বায়োলজি সাইড সম্পর্কে অত নলেজ নেই, কারণ বায়োলজি আমার নিজেরও ছিল না, আমার কম্পিউটার সায়েন্স ছিল।
তো আমি জানি না। তো বায়োলজি সাইডটা আমি শুভজিৎ স্যারকে বলবো এখানে দাঁড়িয়ে তোমাকে একটা গাইড করে দেবার, যারা 11 থেকে 12-এ উঠলো, যারা কেমিস্ট্রি পড়ছো তারা কেমিস্ট্রি কীভাবে পড়বে সেটাও আমি তরুণ স্যারকে দিয়ে আমি একটা ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব, তোমাদেরকে গাইড করে দেওয়ার চেষ্টা করব। আর নিজেকে বারবার বলছি কিছু কিছু জিনিস তোমাদেরকে বারবার মানে করতে হবে, আমি সাইডে কিছু জিনিস বারবার বলছি। এক হচ্ছে খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে, লেখা অভ্যাস করো, লিখে প্র্যাকটিস করো। দেন হচ্ছে আমি তোমাদেরকে যেগুলো বললাম বইয়ের এক্সাম্পল করো, ঠিক আছে, PYQ করো, আর সর্বোপরি যেটা করবে রায়া অ্যান্ড মার্টিন করো। এইগুলো হয়ে যাওয়ার পর বারবার রিভিশন করো, ঠিক আছে, রিভিশন করো। রিভিশন হয়ে যাওয়ার পর তুমি কি করো, নিজেকে টেস্ট নাও, ঠিক আছে। আর যদি কনসেপ্টচুয়াল কোনো অসুবিধা হয়, বুঝতে পারছি না কোনো জায়গাতে পড়ে, অফলাইন সেন্টারে বুঝতে পারছি না, বা অন্য কোথাও হয়তো অনলাইন পড়ি বুঝতে পারছি না, আমি বলছি তোমার হাতে যেহেতু একদম স্টার্টিং থেকে তুমি শুরু করছো, প্রথম থেকে আমাদের সঙ্গে থাকো তুমি, আমি তোমার গ্যারেন্টি ফিজিক্স আর ম্যাথসে তুমি প্রতিটা টপিক বুঝতে পারবে, আমি গ্যারেন্টি। তুমি আমাদের এতদিন পড়ানো দেখেছো, যারা ভিডিও দেখছো তারা নিশ্চয়ই ভিডিও দেখেই এসছো, প্রত্যেকটা টপিক তুমি বুঝতে পারবে, আমি গ্যারেন্টি দিচ্ছি তোমার প্রতিটা টপিক তুমি বুঝতে পারবে, ঠিক আছে। তো অফলাইন অথবা অনলাইন সেন্টারে তুমি আসো, আমার সাথে হোয়াটসঅ্যাপ করে নাও, ঠিক আছে, আমি তোমাদেরকে জয়েন করে দেবো গ্রুপে, ঠিক আছে। প্রত্যেকটা টপিক ধরে বোঝানোর দায়িত্ব আমার, ঠিক আছে। কোনো টপিক বুঝতে না পারলে তার রেকর্ডেডও ভিডিও আমি তোমাদেরকে দিয়ে দেবো। যখন তুমি ধরো বাই চান্স কোনো কারণে শরীর খারাপ, ক্লাসে আসতে পারলে না, তার রেকর্ডেড ভিডিও তোমার কাছে চলে যাবে, ঠিক আছে। তো সুতরাং সব দিক থেকে ফেসিলিটি আছে। তারপর টেস্ট নেওয়া, তারপর তোমার হচ্ছে ডাউট ক্লিয়ারিং সেশন, সব কিছুই আমাদের মাধ্যমে করানো হবে, অনলাইন অথবা অফলাইন, ঠিক আছে। তো যেরকম স্টেপ বাই স্টেপ প্রসিডিওরগুলো বললাম ফিজিক্সের ক্ষেত্রে, বারবার লিখবে, লিখে ছিঁড়ে ফেলো খাতা পুরো একদিনে, মানে একটা পেন শেষ করে ফেলো একদিনে, এরকম লিখতে হবে, ঠিক আছে। আমাকে একটা স্টুডেন্ট বললো যে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার আগে নাকি একদিনে 4টে পেন শেষ করেছে লিখে, এত লিখেছে, 4টে পেন শেষ করেছে একদিনে। তো ওই রকম লেভেলে লিখতে হবে, লিখে প্র্যাকটিস করতে হবে। লিখলে তোমাদের ব্রেনে একটা ইমেজ তৈরি হবে, একটা ক্লিয়ার ইমেজ তৈরি হবে। তো লিখে প্র্যাকটিস করো, বইয়ের এক্সাম্পল করো, সে এসএন দে করো অথবা দুয়ারি মাইতি মজুমদারের এক্সাম্পল করো, PYQ করো, রায়ান মার্টিন করো, 3টে জায়গা করতে, আর কিছু করতে লাগে না। আর তার সাথে রিভিশন করো, টেস্ট দাও, ব্যাস গল্প শেষ, আর কিছু লাগবে না, ব্যাস এই কটা করো, ঠিক আছে। বারবার টেস্ট দাও, ঠিক আছে। আর আমরা বছরের শেষে কয়েকটা ফুল বুক টেস্ট নিই, ঠিক আছে। তো ফুল বুক টেস্টগুলো তুমি যদি ঠিকঠাকভাবে দাও, এবছর থেকে আরও মানে আগের বছরে সেমভাবে ফুল বুক টেস্ট নেওয়া হয়নি, কিন্তু এবছর আমি অনেকবার নেব। তো ফুল বুক টেস্ট বারবার আমাদের সাথে দেবে, ঠিক আছে। তো দিলে তোমাদের আর কোনো অসুবিধা হওয়ার কথা না, ঠিক আছে। পুরো বই রিভিশন বারবার করতে হবে। তো এই গেল ওভারঅল বিষয়, এই গেল ওভারঅল টপিক। আমি যেটুকু বলবার আমি তোমাদেরকে বললাম, বোঝালাম, ঠিক আছে। এরপরেও কোনো জায়গাতে কোনো সমস্যা থাকলে, স্যার বুঝতে পারছি না, ভিডিওগুলো কিছুই মাথায় ঢোকে না, ফিজিক্স অঙ্ক কি করব, ফিজিক্স অঙ্ক এই 4টে ভিডিও আগে বললাম যে ফিজিক্সের জন্য ইলেকট্রিক ফিল্ডের উপর সব ভিডিও দেখবে। যাদের একেবারে প্রিপারেশন নেই, একেবারে বেস ঠিক নেই, তাদের জন্য কি করে করবে সেটার ওপর আমি আর একটা সেপারেট ভিডিও বানাবো, যাদের 11 থেকে 12-এ তো উঠে গেছি স্যার কোনোভাবে পাস টাস করে, বাট আমার 11-এর বেস একদম ঠিক নেই, তারা কিভাবে স্টার্টিংটা করবে, একদম বেস যাদের ঠিক নেই তারা কিভাবে স্টার্টিং করবে, আমি সেটা একটুখানি ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পড়িয়ে দেওয়ার চেষ্টা করবো বা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো এই গেল ওভারঅল প্ল্যানিং। সারা বছরের সিলেবাস শেষ করবে মোটামুটি অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে, সিলেবাস কমপ্লিট করবে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি তোমার হাতে এনাফ টাইম থাকবে। এই 3 মাসে ভালো করে প্রিপারেশন করে তুমি বারবার টেস্ট পেপার প্র্যাকটিস করে, কারণ এই রায়ান মার্টিনের টেস্ট পেপার হয়ে যাওয়ার পর তুমি চাইলে এবিটিএ করো কি না করো কিছু আসে যায় না, কারণ তুমি অলরেডি একটা টেস্ট পেপার করে ফেলেছো রায়ান মার্টিনের, ঠিক আছে। তো তুমি ওই টাইমে রায়ান মার্টিনের টেস্ট পেপার প্র্যাকটিস করো কি না করো, এই অন্য কোনো টেস্ট পেপার প্র্যাকটিস করো না করো, দরকার নেই, তুমি একটা টেস্ট পেপার করে ফেলেছো, এটুকুই করো। আর আমি কিছু বলবো না বিশেষ কিছু। এরপরও যদি কোনো সমস্যা থাকে কমেন্ট সেকশনে তুমি লিখবে, আমি চেক করব তোমার সেটা, আমি চেষ্টা করবো, আমি না রিপ্লাই করলে আমার টিমের কাউকে দিয়ে আমি রিপ্লাই করে দেওয়ার, ঠিক আছে। আর যদি কেউ ইন্টারেস্টেড থাকো আমাদের কাছে অফলাইন অথবা অনলাইন ক্লাস, তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, জয়েন করে দেবো, ঠিক আছে। তো চলো তাড়াতাড়ি এখান থেকে লিভ নিই, আর এরপরে একটা ভিডিও দেবো যাদের একেবারে বেস ঠিক নেই, বেস 11-12-এ কিচ্ছু মানে 11-এর কিছুই বেস নেই, ম্যাথ আর ফিজিক্সে একদম কিছু জানে না, কি করে শুরু করবে বুঝতে পারছে না, সেই সমস্ত স্টুডেন্টদের জন্য কী হবে সেটার ওপর একটা ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। টাটা।